আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রায় 120টার অধিক সি প্রোগ্রাম সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। তো এটা আমার 118 নম্বর প্রশ্ন। ইতিপূর্বে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে 117 পর্যন্ত আলোচনা করেছিলাম, পর্ব 1-এ। তো এখানে বলেছে সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং ভাষা। সি হচ্ছে মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা, এখানে যে অপশনগুলি রয়েছে, অথবা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষাটা সঠিক উত্তর। সি ভাষায় উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের উভয় ভাষার সুবিধা পাওয়া যায় বলে একে মধ্য স্তরের ভাষা বলা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। নিম্নের কোন ভাষা থেকে সি ভাষার সৃষ্টি হয়েছে? বিসিপিএল থেকে। বিসিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি নামটা এসেছে যে মার্টিন রিসার্চ এর উদ্ভাবিত বিসিপিএল থেকে। বিসিপিএল ভাষা থেকেই সি ভাষার উৎপত্তি হয়েছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সি ভাষার প্রবর্তক কে? ডেনিস রিচি। ডেনিস রিচি সি ভাষা আমেরিকার বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করেন সি ভাষা, ডেনিস রিচি। পরের প্রশ্নটি লক্ষ্য করি। কত সালে সি ভাষা তৈরি হয়? 1970 সালে। 1970 সালে প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেমে এই সি ভাষার প্রয়োগ করা হয় সর্বপ্রথম। পরের প্রশ্ন। সি ভাষায় লেখা প্রোগ্রামকে কোন ধরনের কোড বলা হয়? সোর্স কোড। সোর্স কোড অর্থাৎ সি ভাষা যেহেতু একটু উচ্চ স্তরের ভাষা, তো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা সোর্স কোড বলে। তবে এই অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে বস্তু প্রোগ্রামে বা মেশিন প্রোগ্রামে রূপান্তর করা যায়। পরের প্রশ্ন। সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? এইখানে স্ট্রাকচার প্রোগ্রামিং হবে। এখানে যে অপশনগুলি রয়েছে, স্ট্রাকচার প্রোগ্রাম কেন বলা হয় লক্ষ্য করি। সি ভাষাতে যে মূল সমস্যাগুলোকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদা মডিউলের বর্ণনা থাকে, ফাংশন কিওয়ার্ডের মাধ্যমে সমাধান করা হয়, আলাদা আলাদা করে বিভিন্ন অংশে ভাগ করে ছোট ছোট অংশে স্ট্রাকচার অনুযায়ী, তাই একে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। পরের প্রশ্ন। বিসিপিএল এর পূর্ণরূপ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মার্টিন রিচার্ড এই বিসিপিএল ভাষার উদ্ভাবক। সি প্রোগ্রামের ডেটার মান গ্রহণের জন্য ব্যবহৃত ফাংশনকে কি বলে? ইনপুট ফাংশন। গ্রহণ করার জন্য ইনপুট ফাংশনের মাধ্যমে কোনো কিছু গ্রহণ করা হয়। যেমন কিবোর্ড থেকে কোনো ডেটা ইনপুট নেওয়ার জন্য আমরা যে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি। স্ক্যানএফ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন। পরের প্রশ্ন। সি ভাষাকে কম্পিউটারের অন্যান্য ভাষা কি বলা হয়? জনক বলা হয়। সি ভাষাকে অন্যান্য ভাষার জনক বলা হয়। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা সি ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে সেজন্য। পরের প্রশ্ন। সি প্রোগ্রামের ঘোষণার দিক থেকে কয় ধরনের চলক ব্যবহার করা হয়? চলক মানে ভেরিয়েবল, 2 ধরনের, যথাক্রমে এই যে সি ভাষায় 2 ধরনের চলক ব্যবহার করা হয়, লোকাল চলক আর গ্লোবাল চলক। প্রোগ্রামের মধ্যে যে চলক ব্যবহার করা হয় তাকে বলে লোকাল চলক, আর প্রোগ্রামের বাইরে যে শুরু করার মেইন ফাংশনের বাইরে যে চলক ব্যবহার করা হয় তাকে গ্লোবাল চলক বলে। পরবর্তী প্রশ্ন। প্রোগ্রামের গঠন রীতিনীতিকে কি বলে? প্রোগ্রাম মডেল বলে। প্রোগ্রামের গঠন রীতিনীতিকে প্রোগ্রামিং মডেল বলে। যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং মডেল এখানে কয়েকটি উপস্থাপন করলাম। স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, বিভিন্ন ধরনের মডেল রয়েছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে সি প্রোগ্রামে চলকের নাম রাখার ক্ষেত্রে কোন বিশেষ প্রতীক ব্যবহার করা হয়? এইখানে যে অপশনগুলি রয়েছে প্লাস, কমা, এই যে লাস্টেরটা আন্ডারস্কোর, এই আন্ডারস্কোরের যে নিচে এরকম হাইফেন হবে, একে আন্ডারস্কোর প্রতীক বলা হয়। আন্ডারস্কোর ছাড়া আর কোনো প্রতীক ব্যবহার করা হয় না। যেমন এই যে এখানে কিছু নিচে উপস্থাপন করলাম, এই যে প্রতীকগুলো রয়েছে বিভিন্ন ধরনের প্রতীকে কোনো প্রতীক ব্যবহার করা হয় না, শুধুমাত্র ব্যবহার করা হয় আন্ডারস্কোর। বিষয়টি মনে রাখতে হবে।
পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি ব্যবহার করে সি প্রোগ্রামিং হেডার ফাইল যুক্ত করা হয়? এই যে ইনক্লুড, এটাকে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়। হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুডের মাধ্যমে, যেমন আমরা এই যে ইনক্লুড stdio.h এগুলো সব হেডার ফাইল। ইনক্লুড math.h, ইনক্লুড conio.h, ইনক্লুড string.h, তো এগুলি সব হেডার ফাইল যুক্ত করার জন্য আমরা যে ব্যবহার করেছি ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে, এটাকে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়। পরের প্রশ্ন, সি প্রোগ্রামিং ভাষা হলো উচ্চ স্তরের ভাষা, হ্যাঁ কথা সত্য। মধ্য স্তরের ভাষা, হ্যাঁ সত্য। নিম্ন স্তরের ভাষা না, তাহলে 1 আর 2 সঠিক উত্তর, 1 আর 2 সঠিক উত্তর। নিম্নের কোনটি সি প্রোগ্রামে আউটপুট ফাংশন হিসেবে ব্যবহার করা হয়? আউটপুট প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন, অন্যগুলি ইনপুট ফাংশন। আরও কয়েকটা আমি এখানে আউটপুট ফাংশন এখানে নাম দিলাম, যেমন প্রিন্ট এফ, তারপর এই যে এখানে পুট এস, পুট ক্যারেক্টার, এগুলি হচ্ছে আউটপুট ফাংশন। নিম্নের কোনটি সি ভাষার লেখার জন্য ব্যবহৃত কম্পাইলার? এখানে এই যে কোড ব্লকস কম্পাইলার, কোড ব্লকস সি কম্পাইলার, এটি হচ্ছে সি ভাষা লেখার জন্য একটি কম্পাইলার। এছাড়াও আরও রয়েছে, যেমন টার্বো সি প্লাস প্লাস, বলল্যান্ড সি, সি প্লাস প্লাস, কোড ব্লকস সি কম্পাইলার, তো এইগুলি হচ্ছে সি ভাষা লেখার জন্য সফটওয়্যার বা কম্পাইলার। পরের প্রশ্ন, সি প্রোগ্রামে কোন ফাংশনের মধ্য দিয়ে ভেরিয়েবল ঘোষণা করা হলে তাকে কি বলে? ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ঘোষণা করা হয় তাকে লোকাল ভেরিয়েবল বলে। লোকাল ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবল ফাংশনের মধ্যে ব্যবহার করা হয় তাকে লোকাল ভেরিয়েবল বলে। ফাংশনের পূর্ণ নাম ও কোড সহ পুরো অংশটিকে কি বলে? স্টেটমেন্ট বলে। যেমন এই যে আমি এখানে একটি স্টেটমেন্ট ব্যবহার করলাম, প্রিন্ট এফ হচ্ছে ফাংশন, তারপর প্রিন্ট এফের ওই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারান্থেসিসের মধ্যে কী করলাম, ইন্টার 2 নাম্বারস লিখলাম, দিসের লাস্টে সেমিকলন দিলাম। তাহলে এই যে প্রিন্ট এফ থেকে শুরু করে সেমিকলন পর্যন্ত টোটাল যে অংশটা ডাবল কট সহ, এই টোটাল অংশটাকে স্টেটমেন্ট বলে। এর মধ্যে কি আছে? এই ফাংশন আছে, তারপর পুরো অংশটি এখানে দেওয়া আছে। কোন ফাংশনটি সি প্রোগ্রামিং ভাষায় আউটপুট দেওয়ার জন্য লাইব্রেরি ফাংশন? প্রিন্টএফ। প্রিন্টএফ, এখানে প্রিন্ট নামে কোনো ফাংশন নাই, ভুল আছে। স্ক্যানএফ, এই স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, স্ক্যান নামে কোনো তথ্য নাই। তাহলে এখানে এই যে প্রিন্ট এফ হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। প্রিন্ট এফের মধ্যে যা লিখি সেটাই আমরা দেখতে পাবো মনিটরে। প্রিন্ট এফ হচ্ছে প্রিন্ট করার ফাংশন, আউটপুট দেখানোর ফাংশন। নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? ফাংশন, কারণ এই যে আইএনটি, সিএসএআর, এলস এগুলো সব কিওয়ার্ড, বাট ফাংশন কিন্তু কিওয়ার্ড না, তাহলে এটা আলাদা অন্য তিনটি হতে। এখানে কিছু কিওয়ার্ডের নাম আমি কয়েকটা উপস্থাপন করলাম। আইএনটি পূর্ণ সংখ্যার জন্য, সিএসএআর, ইফ, এলস, ডু, অটো, ফ্লট, আরও আছে 32টি কিওয়ার্ড তোমাদের বইতে আছে। সি প্রোগ্রাম গঠনে মেইন ফাংশনের প্রধানত কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে। একটি হচ্ছে ডিক্লারেশন পার্ট, যেখানে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করি, আরেকটি হচ্ছে এক্সিকিউশন পার্ট, যেখানে প্রোগ্রাম নির্বাহ করে। 2টা অংশ মেইন ফাংশনের পরবর্তী 2টি কাজের মাধ্যমে সম্পাদন করে, 2টি অংশের মাধ্যমে। সি প্রোগ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো কেস সেন্সিটিভ। সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ। কারণ কি? কারণ সি প্রোগ্রামে বিশেষ করে বড় হাতের ছোট হাতের লেখার আলাদা ভিন্ন অর্থ প্রকাশ করে। সি প্রোগ্রামে যদি আমি কিওয়ার্ড সমূহ ছোটো হাতে না লিখি তাহলে কাজ করবে না বড় হাতে লিখলে, সেজন্য সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ বলা হয়। সি প্রোগ্রামের গঠনে কোন সেকশনে ভেরিয়েবল ঘোষণা করা হয়? ডিক্লারেশন সেকশনে। ওই যে আমরা যখন ডেটা টাইপ লিখি না, এই যে আইএনটি, এ, বি, সি, সাম, তো এখানে 4টা ভেরিয়েবল, এ, বি, সি, সাম এগুলো ভেরিয়েবল, এবং আইএনটি দিয়ে আমরা এটা ডিক্লেয়ার করে দিলাম। আইএনটি হচ্ছে ডেটা টাইপ পূর্ণ সংখ্যার জন্য। এই যে আমি এখানে দেখালাম একটা সি প্রোগ্রাম লিখলাম, এখানে এই যে আইএনটি দিয়ে আমি যেটা লিখলাম এটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে আমি এই লাইনটাই কিন্তু ভেরিয়েবল ঘোষণা করেছি। এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। পরের প্রশ্ন, সর্বপ্রথম কোন অপারেটিং সিস্টেমে সি ভাষা ব্যবহৃত হয়? ইউনিক্স অপারেটিং সিস্টেমে। ইউনিক্স অপারেটিং সিস্টেমে সর্বপ্রথম সি ভাষা প্রবর্তন করার পর ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয় ইউনিক্স অপারেটিং সিস্টেমে। আমরা যেমন উইন্ডোজ চালাচ্ছি না, উইন্ডোজ না,
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সি ভাষাতে প্রোগ্রাম নির্বাহের শুরুতে কোন ফাংশনটি থাকে? মেইন ফাংশন। কিন্তু একটা কথা আছে, এখানে কিন্তু সব জায়গায় মেইন লেখা, তো সঠিক কোনটা? খ নাম্বারটি সঠিক, কারণ মেইন ফাংশনের এম বড় হাতের হবে না, আবার এই যে এই প্রতীকগুলোও ব্যবহার হবে না, এইভাবে লিখতে হবে, মেইন দিয়ে ফাংশনের প্রতীক। পাওয়ার লেখার জন্য পাও ফাংশন ব্যবহার করা হয়, কিন্তু এইটার জন্য হেডার ফাইল ব্যবহার করা হয়। আমরা জানি যে এসকিউ, বিশেষ করে math.h। এখন প্রশ্ন হচ্ছে এই পাও ফাংশনটা কোন ধরনের ফাংশন? এটি লাইব্রেরি ফাংশন। পাও ফাংশনটা কিন্তু লাইব্রেরি ফাংশন, তাই না? এবং পাও ফাংশনের জন্য লাইব্রেরি হিসেবে হেডার ফাইল হিসেবে আমরা math.h অন্তর্ভুক্ত করি। math.h একটি হেডার ফাইল যেটার সাথে এই পাওয়ার ফাংশনটি অন্তর্ভুক্ত থাকে, তাই পাও ফাংশনকে লাইব্রেরি ফাংশন বলা হয়। সি কম্পাইলার কোন ফাংশনগুলো বিল্ড ইন থাকে? লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনকে বিল্ড ইন ফাংশন এবং প্রাইমারি, বিশেষ করে ফাংশন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই যে যেমন প্রিন্ট এফ, স্ক্যান এফ, গেট সিএইচ, এগুলো আমরা মেন ফাংশনের মধ্যে লিখি না, এগুলি সব হচ্ছে লাইব্রেরি ফাংশন। সি প্রোগ্রামে গেট সিএইচ ফাংশনের জন্য হেডার ফাইল conio.h, এই যে ইনক্লুড conio.h। conio এর পূর্ণরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট। এই যে গেট সিএইচ একটি লাইব্রেরি ফাংশন, এর জন্য আমরা একটা নির্দিষ্ট ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য গেট সিএইচ ব্যবহার করা হয়, এবং এর জন্য নির্ধারিত হেডার ফাইল হচ্ছে এই conio.h। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর ব্যবহার করা হয় ইংরেজি অক্ষর। ইংরেজি অক্ষর ব্যবহার করা যাবে, এই যে এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করা যাবে। যে ভেরিয়েবল লেখার সময় বড় বা ছোট সমস্যা নেই, বড় হাতের হতে পারে, ছোট হাতের হতে পারে। 0 থেকে 9 আর আন্ডারস্কোর, এই 3 ধরনের তথ্য ব্যবহার করা যাবে, তবে সংখ্যা দিয়ে শুরু হবে না, এটা খেয়াল রাখতে হবে, সংখ্যা দিয়ে শুরু হবে না, সংখ্যা পরে লেখা যাবে। সি প্রোগ্রামে নিম্নের কোনটি অক্ষর ডেটা টাইপের কনস্ট্যান্টের জন্য সিএইচ এর মান নির্দেশ করে? পার্সেন্টেজ, এই যে CHAR, CHAR হচ্ছে ডেটা টাইপ। সিএইচ এর জন্য নির্ধারিত ডেটা টাইপ হচ্ছে CHAR, ক্যারেক্টারের জন্য, অর্থাৎ অক্ষরসূচক ডেটা ইনপুট নেওয়ার জন্য CHAR কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C। নিম্নের কোনটি সি প্রোগ্রামে ব্যবহৃত হেডার ফাইল? এখানে conio.h এটা হেডার ফাইল, stdio এটাও তো হেডার ফাইল না, এখানে conio না, এটা কোনো আছে, ভুল আছে বানান। এই যে লাস্ট এটা stdio.h এটা হেডার ফাইল, ঠিক আছে, বানান ভুল আছে কিন্তু লক্ষ্য করে। এই যে আমি ফ্রেশ করে নিয়েছি, দিয়ে দিলাম কোনগুলো হেডার ফাইল: stdio.h, conio.h, math.h, string.h, এগুলি বিভিন্ন ধরনের হেডার ফাইল। আমরা প্রোগ্রামের শুরুতেই লিঙ্ক সেকশনে যুক্ত করে থাকি হেডার ফাইলগুলো, এর যেগুলো প্রয়োজন। সি প্রোগ্রামে ফাংশনের মধ্যে দিয়ে কোনটি ব্যবহার করা হয়? প্যারামিটার পাসিং। যেমন আমরা লিখি না প্রিন্ট এফের মধ্যে, আমরা ডাবল কটের মধ্যে তথ্য লিখি না, ইন্টার ভ্যালু অফ ইনপুট, এরকম তথ্য লিখে প্যারামিটার পাসিং বলে। সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত বিশেষ কিছু শব্দ বা কম্পাইলার ব্যবহার করা হয়, এগুলোকে বলে শব্দ, কিওয়ার্ড বলে। কিওয়ার্ড, এই যে এনসিসিতে 47টি কিওয়ার্ড রয়েছে, আবার C++-এ 63টি কিওয়ার্ড রয়েছে, তার মধ্যে কয়েকটা এখানে উপস্থাপন করলাম। int, char, float, if, else, do, for, আরও আছে। CLR, SCR এটা পরিষ্কার বোঝায়, এবং এইটার সাথে কোন হেডার ফাইলের যুক্ত আছে, তাই না? এইটা conio.h, conio.h এর সাথে এই CLR, SCR এর ফাংশনের সম্পর্কিত, এবং গেট সিএইচ এর সাথেও কিন্তু conio.h সম্পর্কিত, বিষয়টি মনে রাখবো। আর printf, scanf এর সাথে এই stdio.h। অন্যদিকে আমরা যদি পাওয়ার ফাংশন ব্যবহার করি, sqrt ব্যবহার করি, তাহলে math.h এর সাথে যুক্ত। এগুলি মনে রাখার চেষ্টা করব। এই যে sqrt ফাংশনের হেডার ফাইল কোনটি? math.h, ইনক্লুড math.h, এটা হচ্ছে মানে গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই sqrt ফাংশন, পাওয়ার ফাংশন ব্যবহার করার জন্য math.h ব্যবহার করি আমরা হেডার ফাইল হিসেবে। এই যে আমি নিচে উপস্থাপন করে দেখাইলাম, sqrt এর জন্য math.h হচ্ছে নির্ধারিত হেডার ফাইল।
হেডার ফাইল হলো stdio.h, হ্যাঁ এটা হেডার ফাইল, math.h এটাও হেডার ফাইল, printf না এটা হেডার ফাইল না, printf.h নামে কোনো হেডার ফাইল নাই। 1 আর 2 সঠিক উত্তর। পরের প্রশ্নতে লক্ষ্য করি, সি প্রোগ্রামে ব্যবহৃত এই যে স্ট্রিং কপি বোঝায়, এটা strcpy, এটি দ্বারা কোনো স্ট্রিংকে কপি করা বোঝায়। তো এটি একটি ফাংশন, এই ফাংশনের জন্য হেডার ফাইল হচ্ছে এই যে ইনক্লুড string.h, অর্থাৎ আমরা যখন স্ট্রিং বা শব্দ সংক্রান্ত ডেটা নিয়ে কাজ করি তখন এই string.h হেডার ফাইল যুক্ত করা হয়, এবং এর মধ্যে যে ফাংশনগুলো রয়েছে তার মধ্যে strcpy একটি স্ট্রিং কপি করা বোঝায় এটি দ্বারা। সি প্রোগ্রামে প্রতিটি স্টেটমেন্ট শেষে কী লেখা হয়? সেমিকলন, তাই না? আমরা যেমন এই যে প্রিন্টএফের শেষে, স্ক্যানএফের শেষে, লাস্টে স্টেটমেন্ট শেষে সেমিকলন লিখি লেখা শেষে, তাই না? তবে কিছু কিছু ক্ষেত্রে সেমিকলন হয় না, যেমন ইফ, এলস, ফর, তাই না? এগুলো শেষে সেমিকলন হয় না, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। এই যে আমি এটা প্রোগ্রাম উপস্থাপন করলাম, এখানে আইএনটির পরে এই স্টেটমেন্ট শেষে এই যে সেমিকলন দিয়েছি, প্রিন্টএফের এই লাইন শেষে সেমিকলন দিয়েছি, স্ক্যানএফের প্রত্যেকটা লাইন শেষে কিন্তু সেমিকলন দিয়েছি না? হ্যাঁ, মেইনের শেষে কিন্তু সেমিকলন হবে না, হেডার ফাইলের শেষে সেমিকলন হবে না, এই যে স্টার্ট থেকে শুরু করে প্রতিটি স্টেটমেন্ট শেষে সেমিকলন হবে এই ক্ষেত্রে। তবে ফর, ইফ, এলস এগুলো শেষে আবার সেমিকলন হয় না, বিষয়টি খেয়াল রাখবো। সি প্রোগ্রাম গঠনের ক্ষেত্রে নিম্নের কোনটি অত্যাবশ্যকীয়? মেইন ফাংশন সেকশন। সি প্রোগ্রামে একটি মেইন ফাংশন থাকাই লাগবে, আর যাই করি সেজন্য মেইন ফাংশন সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা সি প্রোগ্রামের এই যে মেইন ফাংশন, এই যে মেইন ফাংশন, এই মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু হয়, সেজন্য এটা কম্পালসারি থাকতেই হবে। সি প্রোগ্রামের লিঙ্ক সেকশনে যুক্ত করা হয় হেডার ফাইল যুক্ত করি আমরা লিঙ্ক সেকশনে, তাই না? এই যে আমি দেখাচ্ছি, এই যে এইখানে এই উপরে লিঙ্ক সেকশনে ইনক্লুড stdio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এগুলো যুক্ত করে লিঙ্ক সেকশনে, এই সেকশনটাকে, এই লাইনটাকে লিঙ্ক সেকশন বলে। সি প্রোগ্রাম লেখা শেষে কম্পাইল করার সময় কোন কমান্ড ব্যবহার করা হয়? Alt+9 এ প্রেস করে আমরা এই সি প্রোগ্রাম কম্পাইল করতে পারি। সেভ করার পর আমরা সেভ করার জন্য তো Ctrl+S, এটা তো আমরা জানি। সেভ করা ফাইলকে যদি আমরা কম্পাইল করতে চাই তাহলে কমান্ড হচ্ছে Alt+F9, বিষয়টি মনে রাখবো। সি প্রোগ্রামিং ভাষায় কোড লেখার কম্পাইলার হলো কোড ব্লকস, টার্বো সি, উপরের দুইটা না, কিউবেসিক না, কিউবেসিক হবে না, 1 আর 2 সঠিক উত্তর। কিউবেসিক না, কিউবেসিক হবে না। সি প্রোগ্রামে হেডার ফাইল হলো প্রিন্টএফ না, প্রিন্টএফটা হেডার ফাইল না, এটা প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, এটা হেডার ফাইল হতেই পারে না। তাহলে math.h আর stdio.h, এই 2 আর 3 সঠিক উত্তর, 2 আর 3 সঠিক উত্তর। সি প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশন, প্রিন্টএফ একটি লাইব্রেরি ফাংশন, স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন, math.h এটা ফাংশন না, এটা হেডার ফাইল। তাহলে 1 আর 3 সঠিক উত্তর। এই যে এখানে রুট ওভার নির্ণয় করব, রুট 40 এর সি প্রোগ্রামের এক্সপ্রেশন কোনটি? এটা হচ্ছে এই রুটের পরিবর্তে SQRT দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখব 40, কোনটা সঠিক? তাহলে এই যে গ নাম্বার সঠিক উত্তর, অন্যগুলি ভুল আছে। SQRT লিখে ব্র্যাকেটের মধ্যে যেটি লিখব সেটি তার রুট প্রকাশ করবে, সেটি বর্গমূল প্রকাশ করবে। বর্গমূল নির্ধারণের জন্য ফাংশন আছে SQRT। স্কোয়ার, এই যে স্কোয়ার লেখার জন্য, তাহলে এটা 2টা পাওয়ার হিসাবে দেওয়ার জন্য এক্সপ্রেশন কোনটি? পাওয়ার ফাংশন ব্যবহার করে 2 লিখব কমা দিয়ে, a লিখব কমা দিয়ে 2 লিখব ব্র্যাকেটে। তা সঠিক উত্তর হচ্ছে এই যে খ নাম্বারটি সঠিক। পাওয়ার ফাংশন ব্র্যাকেটের মধ্যে 2টাই লিখব, এ প্রথমে লিখব আর যেটি পাওয়ার হবে ওটি কমা দিয়ে লিখব। এই যে কিবোর্ডে হতে তথ্য ইনপুট প্রদানের জন্য কোন কমান্ড ব্যবহার করে? স্ক্যানএফের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া, এবং এটি একটি ইনপুট ফাংশন। স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে ইনপুট ফাংশন, কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। পাওয়ার ফাংশনের হেডার ফাইল হলো math.h। এই যে পাওয়ার ফাংশন যদি ব্যবহার করি এর জন্য হেডার ফাইল হচ্ছে math.h। তারপর SQRT ফাংশন যদি ব্যবহার করি
তার জন্য হেডার ফাইল হচ্ছে math.h। এগুলো মনে রাখার চেষ্টা করব। সি ভাষায় কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল। এই প্রশ্নের মানে ডাবল হয়ে গেছে, এটা চেঞ্জ করতে পারে। নিম্নে কোনটি সি ভাষার কিওয়ার্ড? আইএনটি। অন্যগুলি কিওয়ার্ড নয়। মেইন ফাংশন, স্ক্যানএফ ফাংশন, stdio.h, এটা আবার হেডার ফাইল, কিন্তু কিওয়ার্ড হচ্ছে যে আইএনটি, তারপরে ইফ, ফর, ফ্লট, তাই না? বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। ইতিপূর্বে কিওয়ার্ড সম্পর্কে কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। কোনটি দ্বারা অক্ষরমালা স্ট্রিং দ্রব্য গঠিত হয়? ক্যারেক্টার দ্বারা। অনেকগুলি অক্ষর নিয়ে একটি অক্ষরমালা হয়। আবার ব্যাকে যাচ্ছি আমি। এই যে অক্ষরমালা মানে কি? অনেকগুলো অক্ষর একসাথে। অক্ষরকে ক্যারেক্টার বলে, তাই অনেকগুলি ক্যারেক্টার নিয়ে একটি ক্যারেক্টার সেট তৈরি হয়, যাকে বলা হয় অক্ষরমালা বা স্ট্রিং বা শব্দ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করে, এখানে বলছে সি প্রোগ্রামে ব্যবহৃত পূর্ণ সংখ্যা কোন ধরনের ডেটা টাইপ? তো পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন এই যে লক্ষ্য করি, সমস্ত পূর্ণ সংখ্যা ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে, পূর্ণ সংখ্যার সমস্যা নেই। যেমন এইখানে 10, 35, এটা -48, পয়েন্ট ছাড়া সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, পয়েন্ট ছাড়া। আইএনটি, সিএসিআর, ফ্লট, ডাবল, এগুলো কি? এগুলো কিওয়ার্ড, এবং এগুলো বিল্ড ইন ডেটা টাইপও বলা হয়। এগুলো ডেটা টাইপ হিসেবে আমরা কিওয়ার্ডের নাম ঘোষণা করি, তাই না? ভেরিয়েবল ডিক্লারেশন সেকশনে প্রথমে ডেটা টাইপ আমরা ঘোষণা করি। তো আইএনটি হচ্ছে পূর্ণ সংখ্যা, সিএসিআর অক্ষর লেখার জন্য, ফ্লট ভগ্নাংশ ডেটা, ডাবল হচ্ছে ডাবল টাইপ ডেটা, এবং এগুলো সব হচ্ছে বিল্ড ইন ডেটা টাইপ। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সি ভাষায় সঠিক চলক? সঠিক চলক এখানে নাম্বার, এটা হবে না কারণ ড্যাশ হতে পারে না, এটা হবে না কারণ এই যে মাঝখানে ফাঁকা হবে না, আবার এই লাস্টেরটা হবে না কারণ এখানে 1 দিয়ে শুরু হতে পারবে না। তার মানে খ নাম্বারটি সঠিক উত্তর। 1 দিলে পরে আমাকে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, অথবা সাথে লাগাই দিতে হবে শেষে, প্রথমে দেওয়া যাবে না, বিষয়টি খেয়াল রাখবো। সি প্রোগ্রামের সাধারণ স্টেটমেন্ট সমূহ কোন বন্ধনীর মধ্যে লেখা হয়? সাধারণ স্টেটমেন্ট সমূহ এই প্যারেন্থেসিসের মধ্যে লেখা হয়। এই যে ফার্স্ট ব্র্যাকেটকে প্যারেন্থেসিস বলে। যেমন এই যে আমি এখানে উপস্থাপন করলাম, প্রিন্ট এফ দিয়ে আমি একটি সাধারণ স্টেটমেন্ট লিখলাম, তাহলে কি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি না? এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, কিন্তু এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় প্যারেন্থেসিস। এবং এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা মাঝখানে যে লেখাটা লিখেছি ডাবল কটের মধ্যে, এটাকে বলা হয় প্যারামিটার পাসিং। সি প্রোগ্রামের জন্য কিওয়ার্ডের Alt+H একত্রে যদি প্রেস করি তাহলে কোন মেনু আসবে? হেল্প। হেল্প, Alt+H প্রেস করলে হেল্প আসবে। কিবোর্ড কমান্ডগুলো আমাদের জানতে হবে। আনসি সি প্রোগ্রামের কয়টি কিওয়ার্ড? আনসিসিতে 47টা, আনসিসিতে 47টা, C++ আছে 63টা, বাট তোমাদের বইতে আছে 32টা। এগুলো মনে রাখতে হবে, আছে, এগুলো আমরা পড়ব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি কিওয়ার্ড? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সবগুলাই কিওয়ার্ড, কিন্তু কিওয়ার্ড ছোট হাতের হবে না, বড় হাতের হবে না। এই যে ডি বড় হাতের, এফ বড় হাতের, সি বড় হাতের, এগুলো হবে না। তার মানে কিওয়ার্ড সবসময় স্মল লেটারে হবে, সেজন্য ক নাম্বারটি সঠিক। এখানে সব ছোট হাতের, সেজন্য এটা সঠিক। এই যে কিছু কিওয়ার্ডের নাম আমি এখানে উপস্থাপন করলাম, আইএনটি, ফ্লট, সিএসিআর, ইফ, এলস, ফর, ডাবল, ডু, আরও আছে। এনসিসিতে 47টি এবং C++-এ 63টি কিওয়ার্ড আছে, আর তোমাদের বইতে আছে 32টি কিওয়ার্ড। তার সবগুলোই কিন্তু স্মল লেটারে হবে, বড় হাতের হবে না। যেহেতু এগুলি স্মল লেটারে লেখা হয়, সেজন্য সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। ভেরিয়েবলের নাম ঘোষণার ক্ষেত্রে সর্বোচ্চ কত অক্ষর লেখা যেতে পারে? 31 অক্ষর লেখা যায় সর্বোচ্চ। প্রোগ্রামের শুরুতে ঘোষণাকৃত ভেরিয়েবলকে কোন ধরনের বলা হয়? ভেরিয়েবল বলা হয়। শুরুতেই যদি থাকে তাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, আর ফাংশনের মধ্যে যদি থাকে তাকে বলা হয় লোকাল। মেইন ফাংশনের বাইরে যদি থাকে, বাইরে মানে কি শুরুতেই থাকবে মেইন ফাংশনের উপরে, সেটা হচ্ছে গ্লোবাল। আর মেইন ফাংশনের পরে স্টার্ট করার ভিতরে যদি থাকে তাহলে সেটা গ্লোবাল, লোকাল বলে। ভিতরে থাকলে লোকাল, আর শুরুতে বা বাইরে থাকলে গ্লোবাল। বিষয়টি মনে রাখবো। প্রোগ্রামের বিভিন্ন রাশির অপরিবর্তনীয় মান, মানে পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মান পরিবর্তন হয় না। সি প্রোগ্রামে যে সকল উপাদানের মান পরিবর্তন হয় না তাদেরকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে, আর যেগুলোর মান পরিবর্তন হয়
সেগুলোকে ভেরিয়েবল বা চলক বলে। পূর্ণ সংখ্যা টাইপ ডেটা ব্যবহারের জন্য সি প্রোগ্রামে কোনটি লেখা হয়? আইএনটি। ইন্টিজার। ইন্টিজার টাইপ ডেটার জন্য ডেটা টাইপ হিসেবে আইএনটি ব্যবহার করা হয়। আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড। একটি ইংরেজি বর্ণ লিখতে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? সিএসিআর। ক্যারেক্টার টাইপ ডেটা, বর্ণ হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটাটা, এই যেমন সিএসিআর এক্স, এক্স হচ্ছে ভেরিয়েবল। এর আগে আমরা ডেটা টাইপ হিসেবে লিখেছি সিএসিআর অক্ষর লেখার জন্য। যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে আইএনটি লিখতাম, ভগ্নাংশ সংখ্যা হলে ফ্লট লিখতাম, তাই না? একাধিক ক্যারেক্টার দিয়ে ধ্রুবক গঠনের ক্ষেত্রে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? স্ট্রিং। স্ট্রিং হচ্ছে শব্দ, যেমন ঢাকা, বাংলাদেশ, এগুলো শব্দ না, একাধিক অক্ষর নিয়ে তৈরি হয়েছে, এগুলাকে স্ট্রিং বলে। স্ট্রিংগুলো সবসময় ডাবল কটের মধ্যে লেখা হয়। শব্দ বা অক্ষরমালা ডেটাকে সি প্রোগ্রামের ডেটা টাইপ কোনটি ব্যবহার করা হয়? স্ট্রিং ডেটা টাইপ। শব্দ বা অক্ষরমালাকে স্ট্রিং ডেটা টাইপ বলে। শব্দ বা অক্ষরমালাকে স্ট্রিং টাইপ ডেটা বলে, বিষয়টি মনে রাখবো। ভগ্নাংশ সংখ্যাযুক্ত বা ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য সি প্রোগ্রামের ডেটা টাইপ কোনটি? ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্লট। স্ট্রিং হচ্ছে শব্দ, সিএসিআর অক্ষর, আইএনটি পূর্ণ সংখ্যা, আর ফ্লট হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য, ফ্লট টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয় ডেটা টাইপ হিসেবে। ফ্লোটিং পয়েন্ট সি প্রোগ্রামের কত বাইট জায়গা নেয়? 4 বাইট, মানে 32 বিট। একটি বিষয় বলে রাখি, আমরা যদি একটা অক্ষর লিখতে চাই 8 বিট জায়গা লাগে, মানে 1 বাইট। যদি পূর্ণ সংখ্যা লিখতে চাই তাহলে 16 বিট, মানে 2 বাইট। আর যদি ফ্লট বা ভগ্নাংশ সংখ্যা লিখতে চাই তাহলে 4 বাইট বা 32 বিট জায়গা লাগে। সি প্রোগ্রামের ক্যারেক্টার লেখার জন্য মেমোরি স্পেস কত? 1 বাইট বা 8 বিট। 8 বিট লাগে, 8 বাইটে 8 বিটে 1 বাইট হয়, 8 বিট সমান 1 বাইট। একটা অক্ষর লিখতে লাগে, একটা ক্যারেক্টার লিখতে লাগে। সি প্রোগ্রামে আনসাইন্ড ক্যারেক্টার 1 বাইট বা 8 বিট। ক্যারেক্টার আনসাইন্ড হোক আর সাইন্ড হোক, উভয় ক্ষেত্রে 8 বিট করে লাগে। ডাবল টাইপ ডেটার জন্য 8 বাইট। 8 বাইট বা 64 বিট জায়গা প্রয়োজন হয় ডাবল টাইপ ডেটার জন্য। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সি প্রোগ্রামে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরি লোকেশন বা ঠিকানাকে কি বলে? ভেরিয়েবল বলে। ভেরিয়েবলের মাধ্যমে মেমোরিতে আমরা জায়গা নির্ধারণ করি, ঠিকানা নির্ধারণ করি। ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। কনস্ট্যান্টকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ধরনের, যথাক্রমে নিউমেরিক এবং স্ট্রিং বা অক্ষর, সংখ্যাসূচক এবং অক্ষরসূচক। 2 ধরনের কনস্ট্যান্ট রয়েছে। নিউমেরিক মানে সংখ্যাসূচক, আর স্ট্রিং মানে অক্ষর বা শব্দসূচক। নিচের কোনটি সঠিক চলক? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এখানে এই যে গ হবে না, কারণ এটা ফাঁকা আছে। এখানে ডট ব্যবহার হবে না, 1 প্রথমে ব্যবহার হবে না, তাহলে ক নাম্বারটি সঠিক? আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আন্ডারস্কোর ছাড়া আর কোনো প্রতীক ব্যবহার করা যায় না। এখানে এই 1 ব্যবহার করা যাবে, শেষে এর সাথে লিখতে হবে। এরকম স্পেসও দেওয়া যাবে না, আবার সংখ্যা প্রথমেও লেখা যাবে না। প্রত্যেকটাই ভুল, এই ক নাম্বারটা সঠিক। ইন্টিজার টাইপ ডেটা ভেরিয়েবলের মান ইনপুট আউটপুটের জন্য কোনটি ব্যবহার করা হয়? তাই না? এখানে এই পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যা আইএনটি ডেটা টাইপের জন্য বা পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয়। যে আমি এখানে কিছু ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার সহ নাম দিলাম, লক্ষ্য করি। সিএসএআর অক্ষর টাইপ ডেটার জন্য কিওয়ার্ড 1 বাইট জায়গা লাগে, 1 বাইট মানে 8 বিট, এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। স্ট্রিংয়ের জন্য 1 বাইট জায়গা লাগে এবং পার্সেন্টেজ এস হচ্ছে এর ফরম্যাট স্পেসিফায়ার। আইএনটি পূর্ণ সংখ্যার জন্য 2 বাইট জায়গা লাগে, পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। লং ইন্টিজারের জন্য এলডি। ফ্লটের জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করা হয় এবং 4 বাইট জায়গা লাগে। ডাবলের জন্য 8 বাইট জায়গা লাগে এবং এল এফ পার্সেন্টেজ হচ্ছে এই ডাবলের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। লং ডাবলের জন্য 10 বাইট জায়গা লাগে, মানে 80 বিট, এবং বড় হাতের এল, ছোট হাতের এফ, এটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তা আমরা যে এই কোনটার জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো একটু মনে রাখবো, এবং কোনটার জন্য কতটুকু জায়গা মেমোরিতে দরকার হয় এগুলোও মনে রাখবো। এখানে বাইটে দেওয়া আছে, আর এই বাইটকে 8 দিয়ে গুণ করলে বিটে রূপান্তর হবে।
পরের প্রশ্ন, CHR টাইপ ভেরিয়েবলের ইনপুট আউটপুটের জন্য কোনটি ব্যবহার করা হয়? %C। %C হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। %F মেমোরির পরিসর কত? 32 বিট, 4 বাইট। %F এর মাধ্যমে 4 বাইট মেমোরিতে জায়গা সংরক্ষণ করে। এটা হচ্ছে ফ্লট টাইপ ডেটা, পয়েন্ট আছে না, তো ফ্লট টাইপ ডেটার জন্য কত বিট জায়গা লাগবে মেমোরিতে? 32 বিট। 32 বিট ফ্লোটিং টাইপ ডেটার জন্য 8 বাইট বা 32 বিট, সরি 4 বাইট বা 32 বিট, 4 বাইটে 32 বিট জায়গা লাগবে। এটা 4 লেখা, বাংলায় লেখা। সি ভাষায় 63 ডেটা টাইপ কত বিট জায়গা লাগবে? 63 হচ্ছে পূর্ণ সংখ্যা, অতএব পূর্ণ সংখ্যার জন্য 2 বাইট বা 16 বিট জায়গা লাগে। একটি পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য কম্পাইলারে 2 বাইট বা 16 বিট জায়গা লাগে, এটা মনে রাখবো। অক্ষর লিখতে 8 বিট, পূর্ণ সংখ্যা লিখতে 16 বিট, ভগ্নাংশ সংখ্যা লিখতে 32 বিট, ডাবল ডেটা লিখতে 64 বিট, লং ডাবলের জন্য 80 বিট, এগুলো মনে রাখবো। ভগ্নাংশ ডেটার ফরম্যাটে স্পেসিফাই %F। %F হচ্ছে ফ্লট টাইপ বা ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে LF। %LF হচ্ছে ডাবল টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। সি প্রোগ্রামিং ভাষা সুইচ কি? সুইচ হচ্ছে একটি কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডের লিস্ট দেখেছি না, সেখানে সুইচ কিন্তু আছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সি প্রোগ্রামে ইন্টিজার টাইপ ডেটার জন্য ভেরিয়েবলের মেমোরি পরিসরের ব্যাপ্তি কত? এই যে -32,768 থেকে +32,767 পর্যন্ত, এটা কিভাবে পেলাম? -2^15 থেকে +2^15 - 1। আচ্ছা, আমি একটা দেখাচ্ছি, লিস্ট দেখাচ্ছি, তাহলে ভালো মনে থাকবে তোমাদের। এই যে আমি এখানে উপস্থাপন করলাম, এই যে ইন্টিজার টাইপ ডেটার জন্য 2 বাইট মানে 16 বিট না, তো 16 বিট মানে 2^16 সমান 65,536 হবে, কিন্তু সেই 65,536-এর মধ্যে অর্ধেক হবে মাইনাস সংখ্যা, আর বাকি অর্ধেক শূন্য সহ হবে পজিটিভ সংখ্যা। যেমন এইখানে এইটা বের করেছি কীভাবে, 2 পাওয়ার 15 হতেই +2 পাওয়ার 15 হতে 1 মাইনাস হবে। 1 কেন মাইনাস হচ্ছে? এখানে মানে শূন্য আছে, সেজন্য শূন্যর জন্য 1 মাইনাস হয়েছে, সেজন্য এখানে আছে 68, এখানে কিন্তু 67 আছে। তো কোনটার কি পরিসর, আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব, যদিও একটু কঠিন অনেকের মনে রাখা, পড়তে হবে, কম পড়লে মনে থাকে না, বেশি বেশি পড়তে হবে। সি ভাষায় ব্যবহৃত এই যে এইগুলোকে কী বলা হয়? স্কেপ সিকোয়েন্স বলা হয়, স্কেপ সিকোয়েন্স বলা হয় এগুলিকে। এগুলো একটা বিশেষ ক্যারেক্টার যেগুলি আমরা ব্যাকস্ল্যাশ ব্যবহার করে এগুলো লিখে থাকি সি প্রোগ্রামে, ব্যাকস্ল্যাশের সাথে লিখে, এই যে এরকম। এই যে আমি এখানে কিছু উপস্থাপন করলাম। \n আউটপুট নিচের লাইনে নেওয়ার জন্য ব্যবহার করি, মানে আলাদা লাইন তৈরি করার জন্য, যেমন আমরা BR ব্যবহার করতাম HTML, ওই রকম। ট্যাব ব্যবহার করি ডান দিকে এক ট্যাব সরে যাওয়ার জন্য, এইভাবে। এই যে \T ব্যবহার করেছি, তো পরে পেন্সিল লেখাটা আউটপুটে এক ট্যাব সরে যাবে। আর ব্যবহার করি পরবর্তী লাইনের শুরুতে, অর্থাৎ এই আর এর পরে যেটুকু লিখছি সেখান থেকে লাইনটা শুরু হবে। অ্যালার্ম বা বিপ সাউন্ডের জন্য এ ব্যবহার করি \n। আউটপুট পিছনে এক ঘর সরানোর জন্য আমরা ব্যবহার করি \b। আরও আছে এই যে আমরা যদি সিঙ্গেল এরকম একটি দিতে চাই, কমা দিতে চাই, হাইফেন দিতে চাই উপরে, তাহলে এরকম ব্যবহার করতে হবে। ডাবল কট যদি দিতে চাই, সিঙ্গেল কট দিলে উপরে এইভাবে লিখব, ডাবল কট দিলে এইভাবে লিখব, যার দুই পাশে ডাবল কট দিব, এইভাবে দুদিকে ব্যবহার করে লিখব। যদি দিতে চাই তাহলে ডাবল দিব, তাহলে একটা থেকে যাবে আউটপুটে। আর প্রশ্নবোধক চিহ্নের জন্য এই যে হোয়াট চিহ্ন ব্যবহার করবো আমরা, তাহলে প্রশ্নবোধক চিহ্নটা আসবে পাশে আউটপুটে। তো এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবো, স্কেপ সিকোয়েন্স সমূহ, এগুলো হচ্ছে ক্যারেক্টার সেট। পরের প্রশ্ন, সি প্রোগ্রামে পরবর্তী লাইনে নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? \n। এই যে \n ব্যবহার করার কারণে আউটপুটে দিস ইজ এর পরে পেন্সিল লেখাটা আলাদা লাইন হবে, যেহেতু যেখানে ওই বিআরের মতো অনেকটা, বিআর HTML বিআরের ব্যবহার করছি না, অনেকটা ওইরকম। সি ভাষায় সঠিক চলক কোনটি? সঠিক চলক বিভিন্নভাবে পরীক্ষায় আসে, সেজন্য আমি বারবার দিয়েছি যে
ব্যাকস্ল্যাশ এফ আন্ডার স্কোর, ব্যাকস্ল্যাশ না, এটা আন্ডার স্কোর, এফ আন্ডার স্কোর নেম, এটা সঠিক। এখানে আলাদা ওয়ান স্পেস হবে না, ওয়ান দিয়ে শুরু হতে পারবে না, এই প্রতীক হবে না, এই ওয়ান এই ড্যাশ হবে না, এগুলো হবে না, এটা সঠিক, এক ক নাম্বারটা সঠিক। আন্ডার স্কোর ছাড়া কোনো প্রতীক হবে না, বিষয়টি খেয়াল রাখবো। সি পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সি প্রোগ্রামে ব্যবহৃত নিচের কোনটি সঠিক চলক? এই চলক কিন্তু পরীক্ষায় আসে, সেজন্য আমি একটু বেশি বেশি দিয়েছি। এইখানে কোনটা সঠিক? এখানে এই প্রতীক হবে না, এই প্রতীক হবে না, প্রথমে টু দিয়ে শুরু হবে না, খ নাম্বার সঠিক উত্তর। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে যে আন্ডার স্কোর নাই, আন্ডার স্কোর থাকতে হবে এমনটি কথা না, সংখ্যা ব্যবহার করা যাবে, সাথে লিখতে হবে, স্পেস দেওয়া যাবে না, এইভাবে লেখা যাবে। সিতে স্ট্রিং টাইপ ক্যারেক্টার প্রদর্শনের জন্য কোনটি ব্যবহার করা হয়? স্ট্রিংয়ের জন্য পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ এস হচ্ছে স্ট্রিং টাইপ ডেটার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। আউটপুট পেছনে বামে এক ঘর সরানোর জন্য ব্যবহার করে থাকি আমরা ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ বি ব্যবহার করে থাকি বামে এক ঘর সরানোর জন্য। সতর্ক অ্যালার্ম এ, ব্যাকস্ল্যাশ এ ব্যবহার করি অ্যালার্ম দেওয়ার জন্য। এগুলি কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই যে এইভাবে ব্যাকস্ল্যাশ এ ব্যবহার করলে এই আউটপুটের সাথে অ্যালার্ম হবে, বিপ সাউন্ড হবে। আউটপুটে প্রশ্নবোধক চিহ্ন, ব্যাকস্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন, এই যে এটা ব্যাকস্ল্যাশ হট, এটা ব্যবহার করবো। এই যে আমরা যদি এই যে উপরেটা প্রিন্টএপের মধ্যে যদি এটা লিখি, ফলাফল এরকম হট চিহ্ন দেখাবে, ব্যাকস্ল্যাশটা দেখাবে না, ব্যাকস্ল্যাশ কম্পাইলার এড়িয়ে যাবে, দিয়ে হট চিহ্নটা দেখাবে। আউটপুট পরবর্তী নতুন লাইনের শুরুতে একই কলামের বরাবর আনার জন্য কোনটি ব্যবহার করা হয়? ব্যাকস্ল্যাশ আর ব্যবহার করা হয়। যেমন আমি এই যে এইখানে আর ব্যবহার করার কারণে এই যে এই পেন্সিলের আগে আর ব্যবহার করেছি না ব্যাকস্ল্যাশ দিয়ে, ফলে এইটুকু অফ করে আর এর পর যেটুকু সেটুকু দিয়ে শুরু হবে, আউটপুটে খালি আর এর পরের অংশটুকু দেখাবে। আউটপুট ডান দিকে এক ট্যাব দূরে সরানোর জন্য ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি এর মাধ্যমে যেমন এই যেখানে ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করেছি, ফলে কি হয়েছে আউটপুটে এক ঘর সরে গেছে পেন্সিল কথাটা, যার আগে ব্যাকস্ল্যাশ টি দিব সেটা এক ঘর সরে যাবে ডান দিকে, এক ট্যাব সরে যাবে, এক ঘর তো না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আউটপুট ডাবল কোটেশনের মধ্যে যদি আমি প্রদর্শন করাতে চাই তাহলে লিখবে এইভাবে, এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোট লিখবো এইভাবে, এটা সঠিক। যেমন এই যে লক্ষ্য করি দুই দিকে এই ইজের দুই পাশে যদি আমি এরকম ডাবল কোট দিই তাহলে ডাবল কোট দুই দিকে প্রদর্শিত হবে, দেখা যাবে। নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? স্ক্যানএপটা হবে না, শর্ট হবে না, হবে না, লাস্টেরটা সঠিক, লাস্টেরগুলি কিওয়ার্ড। তখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে মনে রাখবো, কিওয়ার্ডের লিস্ট আছে তোমাদের বইতে, 32টা তোমাদের বইতে আছে, এনসিতে আছে 47টা, সি প্লাস প্লাসে আছে 63টা। তবে তোমাদের বইতে যে 32টা আছে এগুলো বারবার দেখবে, দেখলে মুখস্থ করার দরকার নেই, বারবার দেখলেই মনে পড়বে। কোনটি সি প্রোগ্রামিং ভাষায় বহুল ব্যবহৃত শর্তযুক্ত স্টেটমেন্ট? ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, শর্তের উপর ভিত্তি করে এটা কাজ সম্পাদন করে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে কোনটি সংরক্ষণ করা হয়? প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করা হয়। যেমন আমরা লিখলাম এ সমান 5, তো একে 5 দ্বারা অ্যাসাইন করলাম, এর মধ্যে একটা ডেটা রাখলাম যেটি হচ্ছে 5, তাই প্রয়োজনীয় ডেটা রাখা হয় অ্যাসাইনমেন্টের মাধ্যমে। কোনো মানকে সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? এই মেমোরি লোকেশন ব্যবহার করা হয়, আর মেমোরি লোকেশনের আরেক নাম ভেরিয়েবল, তাই না? কোনো তথ্য সংরক্ষণের জন্য ভেরিয়েবল ঘোষণা করি, ভেরিয়েবল ব্যবহার করি। ভেরিয়েবলের আরেক নাম মেমোরি লোকেশন, মানে মেমোরিতে চলকের মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে মেমোরিতে ঠিকানা সংরক্ষণ করা হয়, মেমোরি লোকেশন বলা হয় সেই জন্য। কী ধরনের ফলাফল লজিক্যাল এক্সপ্রেশন হয়? সত্য মিথ্যা, সত্য মিথ্যার উপর ভিত্তি করে লজিক্যাল এক্সপ্রেশন হয়। সত্য অথবা মিথ্যা, কিন্তু এখানে বিষয় আছে, এই যে উপরে আছে সত্য মিথ্যা আছে না, সত্য এবং মিথ্যা দুইটা একসাথে হতে পারে না, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে, সেজন্য বলছে সত্য অথবা মিথ্যা, এটা সঠিক। কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে, সত্য মিথ্যা মুখস্থ করলে হবে না, সত্য এবং মিথ্যা একসাথে হবে না, সত্য অথবা মিথ্যা দুইটার একটা সঠিক হবে, বিষয়টি মনে রাখবো। কি থেকে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের পার্থক্য বোঝা যায়? সিনট্যাক্স, গঠন থেকে। হোয়াইল লুপের গঠন হচ্ছে, হোয়াইল লুপ আগে কন্ডিশন যাচাই করে, শুরুতেই কন্ডিশন যাচাই করে, পরে কার্য সম্পাদন করে। আর ডু হোয়াইল লুপে আগে একবার কার্য সম্পাদন করার পরে
কন্ডিশন যাচাই করবে। তাহলে সিনট্যাক্স বা গঠনেই পার্থক্য রয়েছে। হোয়াইল লুপ কন্ডিশন পরীক্ষা করে কোথায়? শুরুতে, লুপের শুরুতেই পরীক্ষা করবে, আর ডু হোয়াইল লুপ পরে, তাই না? অপারেন্ড অপারেটর আর কনস্ট্যান্টের সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে কি বলে? এক্সপ্রেশন বলে। এক্সপ্রেশন, সমীকরণ, তাই না? লিখলাম এ সমান লিখলাম, একটা সূত্র লিখলাম আমি, এ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমি লিখলাম কিছু, তাহলে এটা সমীকরণ না? এর মধ্যে এই যে প্লাস ইকুয়াল টু লিখেছি, এগুলো হচ্ছে অপারেটর, আর এবিসি লিখেছি, এগুলো অপারেন্ট। তাহলে অপারেন্ট অপারেটর এগুলো সমন্বয়ে এক্সপ্রেশন তৈরি হয়, সমীকরণ তৈরি হয়। বিষয়টি মনে রাখবো। যে সকল অপারেটর একটি অপারেন্ট নিয়ে কাজ করে তাকে এই ইউনারি অপারেটর বলে, ইউরিনারি অপারেটর বলে। ইউরিনারি অপারেটর বলে একটিমাত্র অপারেন্ট নিয়ে কাজ করলে। গাণিতিক কাজ করার, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কোনটি ব্যবহার? অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে গাণিতিক অপারেটর, যেটি যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষ এগুলি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ইকুয়াল টু, দুইটা অপারেন্ডের মধ্যে ছোট বা বড় বা সমান ইত্যাদি বোঝানোর জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়? রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের মাধ্যমে ছোট বা সমান, বড় বা সমান, তারপরে এগুলা ব্যবহার করা হয়। কোনটি অ্যারিথমেটিক অপারেটর? এই যে এটা মোড, এই যে পার্সেন্টেজটা কিন্তু পার্সেন্টেজ নির্ণয় করার জন্য না, এটি ভাগশেষ নির্ণয়ের জন্য। ভাগশেষ নির্ণয়ের জন্য এই প্রতীকটাকে মোড বলে প্রোগ্রামিংয়ের ভাষায়। গাণিতিক অপারেটর কাকে বলে আমি নিচে উপস্থাপন করলাম। যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা, ভাগশেষ নির্ণয় করা, এগুলির জন্য গাণিতিক অপারেটর ব্যবহার করা হয়। যেমন এই যে প্লাস করার জন্য, মাইনাস, ইনটু গুণ করার জন্য, ফরওয়ার্ড স্ল্যাশ ভাগ করার জন্য, আর পার্সেন্টেজটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের জন্য, যদি এদিকে মোড বলে। তো এগুলি হচ্ছে গাণিতিক অপারেটর। এই পাঁচটা চিহ্নে রাখার চেষ্টা করব। অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। কোনটি বিট ওয়াইজ অপারেটর? বিট নিয়ে কাজ করে। অ্যান্ড যখন একবার ব্যবহার করব সেটি বিট ওয়াইজ অপারেটর হবে, আর অ্যান্ড যখন ডাবল ব্যবহার করব তখন লজিক্যাল অপারেটর হবে। বিষয়টি খেয়াল রাখবো। আচ্ছা, এই বিট ওয়াইজ অপারেটর কোনগুলি লক্ষ্য করি। এই যে অর, একটা অর, অ্যান্ড, একটা অ্যান্ড, এক্সঅর, এই যে এটি এক্সঅরের প্রতীক, একের পরিপূরক, এই যে কমপ্লিমেন্ট, একের পরিপূরক, বামে লেফট শিফট, রাইট শিফট, 1 2 3 4 5 6, এই 6টার মনে রাখবো। এগুলোকে বিট ওয়াইজ অপারেটর বলে, কারণ এগুলো বিট বাইট নিয়ে কাজ করে। যে স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত প্রদান করা হয় ইনপুট স্টেটমেন্ট বলা হয়। যার মাধ্যমে কোনো কিছু ইনপুট দিব সেটি ইনপুট স্টেটমেন্ট বলা হয়। ইনক্রিমেন্টাল অপারেটর বলা হয় কোনটিকে? এই প্লাস প্লাসকে। প্লাস প্লাসটা হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর। ইনক্রিমেন্টাল অপারেটর দুই ধরনের, একটা হচ্ছে প্লাস প্লাস, যেমন প্লাস প্লাস এ আর এ প্লাস প্লাস। প্লাস প্লাস এ হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর, আর এ প্লাস প্লাস হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর। বিষয়টি মনে রাখবো। এই দুটোর মধ্যে পার্থক্য আমি ইতিপূর্বে আলোচনা করেছি। লজিক্যাল অপারেটর, ডাবল অ্যান্ড। অ্যান্ড যখন ডাবল ব্যবহার হবে তখন লজিক্যাল অপারেটর হবে। লজিক্যাল অপারেটর তিনটি: অ্যান্ড, ডাবল অর, নট। অ্যান্ড অর নট। অ্যান্ড যখন একবার ব্যবহার করব তখন সেটি হবে বিট ওয়াইজ অপারেটর, বাট অ্যান্ড যখন ডাবল ব্যবহার করব সেটি কিন্তু এই লজিক্যাল অপারেটর হবে। এগুলোকে মনে রাখার চেষ্টা করব, অপারেটর থেকে অনেক সময় প্রশ্ন আসে। আচ্ছা, এখানে বি প্লাস এ সমান 6, এই অপারেন্ট কোনটি? তো অপারেন্ট এ আর বি, তো এ আর বি হচ্ছে অপারেন্ট, আর এখানে প্লাস ইকুয়াল টু এগুলো অপারেটর, এ ও বি হচ্ছে অপারেন্ট। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনটি রিলেশনাল বা সম্পর্কযুক্ত অপারেটর? এইখানে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কোনগুলি কোন কাজে ব্যবহার করা হয় নিচে আমি উপস্থাপন করলাম। দুটি সংখ্যার মধ্যে তুলনা বা সম্পর্ক বোঝাতে এই রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। রিলেশনাল অপারেটর 6টি, ভালো করে লক্ষ্য করি। ছোট বা সমান, বড় বা সমান, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু। ভালো করে লক্ষ্য করি, আমরা যখন একটা ইকুয়াল টু ব্যবহার করব তখন সেটি এই অ্যাসাইনমেন্ট অপারেটর হবে, আর ডাবল ইকুয়াল টু যখন ব্যবহার করব তখন কিন্তু সেটি রিলেশনাল অপারেটর হবে। আর নটের সাথে যখন ইকুয়াল টু ব্যবহার করব সেটাও রিলেশনাল অপারেটর হবে। এগুলো মনে রাখার চেষ্টা করব। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই 6টা অবশ্যই মনে রাখবো। নিম্নের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর? এটা গুরুত্বপূর্ণ।
প্লাস ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলি? যেগুলি দ্বারা কোনো মান অ্যাসাইন করা হয়। যেমন আমি লিখলাম a সমান 5, তাহলে এই যে ইকুয়াল টু সমান 5 লিখলাম, a এর মানকে 5 দ্বারা অ্যাসাইন করলাম। তাহলে এখানে এই যে ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু, এটা মাইনাস না কিন্তু, এটা ড্যাশ হাইফেন, এই যে এইটা ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, ভাগশেষ ইকুয়াল টু, এইগুলো যদি যোগের সাথে ইকুয়াল টু থাকে, মাইনাসের সাথে ইকুয়াল টু থাকে, ভাগের সাথে ইকুয়াল টু থাকে, এই ভাগশেষের সাথে ইকুয়াল টু থাকে, তাহলে সেগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর হয়। আবার অনলি ইকুয়াল টু থাকলেও সেটি অ্যাসাইনমেন্ট অপারেটর হয়। এই যে সমানের যেমনের পরে যেটা প্রতীক, এটা কিছু না কিন্তু, এটা হচ্ছে এই ইকুয়াল টুটা মনে রাখবো। ABC 3টি ইনপুট নেওয়ার জন্য পূর্ণ সংখ্যা না, পার্সেন্টেজ ডি হবে, কিন্তু সব জায়গায় তো পার্সেন্টেজ ডি আছে। কোনটি সঠিক? এই যে এটা সঠিক, এটা সঠিক, আর সবগুলোতে ভুল আছে। কি ভুল আছে? এইখানে যেমন এখানে প্রতিটা শেষে কমা আছে, কমা হবে না। এখানে আবার পার্সেন্টেজগুলো এক জায়গায় আছে, তাও হবে না। এখানে আবার এর নাই, এটাও হবে না। তাহলে সঠিক ফরম্যাট হচ্ছে স্ক্যানএফের খ নাম্বারটি, সঠিক সিনট্যাক্স এটি। আউটপুট স্টেটমেন্ট হলো প্রিন্টএফ আর পুট স্ট্রিং, এই দুটা না। গেট সিএস এটা, গেট এস এটা হবে না, গেট স্ট্রিং এটা হবে না, এটা হচ্ছে ইনপুট। তাহলে পি যে দুইটাতে আছে ওই দুইটা সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল টুটা অ্যাসাইনমেন্ট, আর এই পার্সেন্টেজ ইকুয়াল টুটা অ্যাসাইনমেন্ট, মানে মোড ইকুয়াল টু এটা। আর ডাবল ইকুয়াল টু, ডাবল অর ব্যবহার হয়েছে, এটা তো রিলেশনাল, এটা না। তাহলে এই যে 1 আর 3 সঠিক উত্তর। আবার আমি এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা উপস্থাপন করলাম। ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, মোড ইকুয়াল টু মানে ভাগশেষ ইকুয়াল টু। সি ভাষায় ব্যবহৃত ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, প্রিফিক্স আর পোস্ট ফিক্স। 1 আর 2 সঠিক উত্তর। এই যে ভালো করে লক্ষ্য করি, ইনক্রিমেন্ট বলতে প্লাস প্লাস, তাহলে এই যে প্লাস প্লাস এ মানে প্রিফিক্স, এ প্লাস প্লাস পোস্ট ফিক্স। আর ডিক্রিমেন্ট মানে কমবে, মাইনাস মাইনাস অথবা এ মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস এ, এটা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে পোস্ট ফিক্স। এর এক্সপ্রেশন কোনটি? 5 ইন্টু এক্স হবে, 3 ইন্টু এক্স হবে, প্লাস 4 হবে। কোনটা সঠিক? এই যে এটা সঠিক উত্তর। গণনামাটা সঠিক, অন্যগুলি ভুল আছে। যে পাওয়ার দিলে পাও ফাংশন ব্যবহার করতে হবে, সব জায়গায় তো পাওয়ার আছে না। পাওয়ারটা যদি আমি এক্স গুণ করি তাহলে পাওয়ার হবে, আর এক্স গুণ যদি না করতে চাই তাহলে পাও ফাংশন ব্যবহার করতে হবে। এখানে তো কোথাও পাও ফাংশন নাই, তাই গ নাম্বার সঠিক উত্তর। কোনটি ব্রাঞ্চিং স্টেটমেন্ট? ইফ এলস, ইফ সঠিক হলে সেটা হবে, না হলে ব্রাঞ্চ করে আরেকটা চলে যাবে, তাই ব্রাঞ্চিং বলা হয়। প্রোগ্রামে দুটি শর্তের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি ব্যবহৃত হয়? দুটি শর্তের ক্ষেত্রে ইফ এলস, ইফ এলস। এখানে আছে ইফ এলস, তাতে হয় না, এলস ইফ হয়। এই এটা ভুল আছে। ইফ এলস দুইটার মধ্যে যদি দুইটার মধ্যে কোনটি বড়, একবার ইফ একবার এলসের মাধ্যমে আমরা করতে পারি। কোন নাম্বার সঠিক উত্তর? এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে প্রোগ্রামের নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? গোটো। ইফ গোটো ব্যবহার করে আমরা প্রোগ্রাম দেখেছি। ইফ কন্ডিশন সত্য হলে গোটো এগেইন, আবার আমরা উপরে চলে যাই আরেকটা প্রোগ্রামে, তাই না? সেই জন্য বলা হয় এক স্টেটমেন্ট থেকে আর একটা স্টেটমেন্টে স্থানান্তরের জন্য গোটো ব্যবহার করে থাকি। এটা এক ধরনের লুপের কাজ করে। কোন লুপ একবার নির্বাহ করার পর শর্ত পরীক্ষা করে? ও, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ একবার কাজ করে, তারপরে কন্ডিশন যাচাই করে। সেজন্য বলা হয়েছে একবার নির্বাহ করে, একবার যোগফল নির্ণয় করে, তারপর শর্ত যাচাই করবে। প্রায় শেষের দিকে চলে এসেছে, 1 মিনিট লাগবে। ডিসিশন স্টেটমেন্ট, ডিসিশন মানে কন্ডিশন, শর্ত যাচাই করার জন্য ইফ ব্যবহার করব। শর্ত যাচাই করার জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি আমরা, তাই না? যে সকল অপারেটর একাধিক অপারেন্ড নিয়ে কাজ করে তাকে কি বলে? বাইনারি অপারেটর বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অনেক লম্বা আলোচনা ছিল। তো আমার পরবর্তী আরেকটা পর্ব আছে, সেই পর্বে আমি গাণিতিক যত সমস্যা আছে বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধানের চেষ্টা করব। গাণিতিক সমস্যা সি প্রোগ্রামের ফর, ইফ ইত্যাদি ব্যবহার করে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।